সমস্যাটা কি? নেট প্রবলেম স্যার মনে হয়। নেট স্লো? শোনা যাচ্ছে এখন? আচ্ছা দেখো, তো আজকে আলিম প্রথম বর্ষের আমরা আগে দিন পড়াইছিলাম কোয়ান্টাম সংখ্যার, প্রধান কোয়ান্টাম সংখ্যার সহকারী কোয়ান্টাম সংখ্যা। আজকে পড়াবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দেখো এখানে, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাসকে প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আরো ভালো করে সংজ্ঞা এভাবে দিছি দেখো, এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পরমাণুতে ধনাত্মক, দেখা যাচ্ছে তো? পুরোটা দেখা যাচ্ছে? আচ্ছা, পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে এবার চতুর্দিকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণুর অভ্যন্তরে একটি বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণসমূহ যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। যেহেতু দেরি করে ঢুকিছো, আমরা ক্লাসটা পুরোপুরি শেষ করে দ্রুত বলি, তুমি খালি দেখো, তারপরে যদি কোনো কথা প্রশ্ন থাকে তুমি বলো। কিন্তু এখানে যে সময় আমাদের হাতে আছে তাতে এত বড় ক্লাস শেষ করা একটা পারবো কিনা জানি না। যাক, তো বিজ্ঞানী রিম্যান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। চুম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার কারণ ব্যাখ্যার জন্যই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার অবতারণা করা হয়। এম এর মান এল এর উপর, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর উপর নির্ভরশীল। এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এম এর মান হলো -L থেকে 0 সহ +L পর্যন্ত। প্রতি L এর যে কোনো মানের জন্য M এর মান 2L + 1 সংখ্যা হবে। M এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। যেমন ধরো n এর মান যদি 1 হয়, তাহলে L এর মান আমরা এই যে -L থেকে 0 সহ +L পর্যন্ত এখানে শুধু একটা মানই পাবো। L এর মান 0 হলে শুধু একটা M এর মান 0 হবে। অর্থাৎ আমার এইখানে উপশক্তি স্তর হবে, দেখো এখানে এই মানগুলো 2L + 1 এখানে যদি বসাই তাহলে 2 × L হলো এখানে 0, তাহলে এখানে থাকে খালি 1। এই জন্য উপশক্তি স্তরের সংখ্যা হবে একটি। n এর মান 2 হলে L এর মান আসলে তখন 1 হবে। আর তখনই m এর মানটা দাঁড়াবে কত? যেহেতু L এর মান 1, তাহলে এইখানে দেখো -L থেকে 0 সহ +L পর্যন্ত যদি বসাতে যাই তাহলে আমরা m এর মান পাবো -1 0 +1। এখানে কিন্তু উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা দাঁড়াবে 3টা। এই যে যেহেতু এই 1 2 3 -1 0 +1 এই 3টা অরবিটাল, m এর মান যতটি ততটি অরবিটাল আমরা বা ততটি সেই উপশক্তি স্তরে ততটি অরবিটাল পাবো। যেমন p উপশক্তি স্তরে অরবিটাল পাইলাম 3টি আর s উপশক্তি স্তরে পেয়েছি একটি। তেমনি ভাবে n এর মান যদি 3 হয় তখন, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে n এর মান 1 মানে প্রথম শক্তি স্তর, n এর মান 2 অর্থ দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 অর্থ তৃতীয় শক্তি স্তর। সেক্ষেত্রে l এর মান যদি 2 হয় সে তখন m এর মান দাঁড়াবে কত? m এর মান দাঁড়াবে -2 -1 0 +1 +2। এখানে দেখো এইভাবে বসালে 5টা পাওয়া যায় উপশক্তি স্তরে। d এর মান এই m এর মান 5টা পাওয়া যায়। এখানে d তে 5টি অরবিটাল, p তে 3টি, s এ একটি। আর n এর মান যখন 4 হয় তখন l এর মান 3, অর্থাৎ চতুর্থ সেলে f আসে তখন m এর মান দাঁড়ায়
এফ এর জন্য আর কি -3 -2 এই যে -l থেকে 0 সহ +l পর্যন্ত এখানে বসালে এরকম মানটা পাওয়া যায়। মোট 7টা মান পাওয়া যায় -3 -2 -1 0 +1 +2 +3। এই উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 7টি। প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে এস এ একটি অরবিটাল আছে এস উপশক্তি স্তরে, তাহলে এস এ যেহেতু প্রত্যেক অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এজন্য এখানে এস এ 2টা ইলেকট্রন, পি তে 3টে অরবিটাল আছে, তাহলে 3 দুগুণে 6টি ইলেকট্রন, ডি তে আছে 5টি অরবিটাল, তাহলে 5 দুগুণে 10টি ইলেকট্রন, এবং এফ উপশক্তি স্তরে অরবিটাল আছে 7টি, এখানে 7 দুগুণে 14টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে দেখো আমরা এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অনুসারে আমরা যে পি এবং ডি এগুলো পেলাম, এই অরবিটাল গুলোর আবার নামও দেয়া আছে। দেখো এখানে পির মান আমরা আসলে -1 0 +1 পাই, এবং ডির মান পাই -2 -1 0 +1 +2 এরকম পাই। পির ক্ষেত্রে যখন এম এর মান আসলে যখন 0 হয় তখন আমরা তাকে px যেহেতু p তে 3টি অরবিটাল 3টে নাম px py pz। এই px কখন হবে? যখন m এর মান 0 তখন px বলবো, m এর মান যখন -1 তখন বলবো py অরবিটাল, এবং যখন +1 হবে m এর মান তখন pz বলবো। ডি এর ক্ষেত্রে যেহেতু 5টা অরবিটাল, এরও 5টা নাম আছে, এইভাবে আমরা বলতে পারি এম এর মান যখন 0 তখন ডিজেড স্কয়ার অরবিটাল টাকে ডিএস জেড স্কয়ার দিয়ে প্রকাশ করব। এম এর মান -2 যদি হয় তাহলে ডিএক্সওয়াই দিয়ে প্রকাশ করব। -1 যখন হবে এম এর মান তখন ডিওয়াইজেড, এবং এর মান যখন +1 হয় তখন ডিজেডএক্স বলবো। আর এম এর মান যখন +2 হবে তখন dx² y² বলবো। এখানে আমরা এই এম এর মান এই কথাটা লিখতে পারি। এখানে একটু ইয়ে হয়ে গেছে, এইখানে এই জায়গায় দেখো যে আমরা এম এর মান এম এর মান আমরা -1 হলে ডিওয়াইজেড, এবং এম এর মান এম এর মান +1 হলে dz(x), এবং এম এর মান +2 হলে dx² y² বলতে পারি। দেখো এই যে এভাবে আমি দেখাইছি, যখন এল এর মান 0 তখন আসলে এস অরবিটাল, এস উপশক্তি স্তর বোঝায়, সেখানে একটা অরবিটাল আছে সেটা 0, এবং তোমার এল এর মান যখন 1 তখন আসলে পি অরবিটাল বোঝায়, সেখানে 3টা অরবিটাল হয়, এবং এল এর মান 2 যখন তখন ডি অরবিটাল, এখানে 5টা অরবিটাল হয়। সেটা আমি আলাদাভাবে দেখাইছি। এখানে দেখো এই ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয় ইলেকট্রন ত্রিমাত্রিক ভাবে, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের প্রভাবে এরকম ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয়। সেই চিত্রতে দেখো এর ত্রিমাত্রিক বিন্যাসটা এইভাবে বোঝার জন্য আমি আরো ক্লিয়ার চিত্র দেখাচ্ছি। দেখো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর অরবিটাল সমূহ বিন্যস্ত হলে ইলেকট্রন ওই দিকেই অরবিটাল গুলো এইভাবে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিন্যস্ত হয়। এখন আমরা দেখি অরবিটাল কাকে বলে। অরবিটাল কি জিনিস? দেখো অরবিটাল শব্দটির উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এই বলবিদ্যা অনুসারে
বলবিদ্যা অনুসারে ইলেকট্রনের বলবিদ্যা অনুসারে ইলেকট্রন সময় নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, তবে নিউক্লিয়াসের চারদিকে কিছু স্থানে ইলেকট্রন সময়ের প্রাপ্তির সম্ভাবনা বেশি। পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক তাকে অরবিটাল বলে। অর্থাৎ তুমি যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অরবিটে ঘোরে সবসময়ের জন্য, এই ঘোরার পথটা হলো অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ বলে। এই কক্ষপথে তুমি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকেই অরবিটাল বলে। অর্থাৎ ঘুরতে ঘুরতে কোথাও না কোথাও সে একটু না একটু বেশি পরিমাণে পাওয়া যায়। যদি আমরা শনাক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা তার অবস্থান, ইলেকট্রনের অবস্থান নির্ণয় করার জন্য সর্বাধিক সময় যেখানে তাকে পাওয়া যাবে সেটা হলো ওই ইলেকট্রনের অরবিটাল। সেক্ষেত্রে দেখো প্রতিটি অরবিটালে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকতে পারে। এই আমরা অবস্থান নির্ণয়ের জন্য আমি একটা সময় বের করেছি, দেখো 1 সেকেন্ডে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে যে সময়টুক পাবে সেই সময় অন্তর অন্তর 1000 বার পরিমাপ করে যদি তুমি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করো সেই একই জায়গায়, সেটা হলো তার অরবিটাল হিসেবে ধরতে হবে। যেমন ধরো তুমি প্রতিদিন ঘরের বাইরে গিয়ে নির্দিষ্ট পথে কলেজে মাদ্রাসায় খেলার মাঠে যাও, কিন্তু তোমাকে যদি একে খুঁজতে যায় শনাক্ত করতে যায় তাহলে বেশি সময় ধরে তোমাকে পাবে কিন্তু তোমার ঘরে, তোমার বাড়িতে। তাহলে তোমার ঘর হলো তোমার অরবিটাল। এমনি তো তার মানে দাঁড়ালো যে অরবিটাল হলো কক্ষপথে বা শক্তি স্তরে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি তাকেই অরবিটাল বলে। বিজ্ঞানী ডি ব্রুগলির মতে ইলেকট্রনের কণা ধর্ম তরঙ্গ ধর্ম উভয়ই আছে। তার সেক্ষেত্রে অরবিটাল মূলত পরমাণুতে যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95% সেখানেই সেটাই তার অরবিটাল। যেহেতু ইলেকট্রন পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথে অনবরত ঘুরছে সেহেতু তা মেঘ সদৃশ্য হয় স্বাভাবিক। ধরো তুমি তুমি একটা ফ্যানের কথাই চিন্তা করো, যখন ইলেকট্রিক ফ্যান তুমি সুইচ দিয়ে চালাবে তখন কি হবে? তখন কিন্তু তোমার ইলেকট্রন গুলো যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সবসময় ঘোরে সেদিকে খেয়াল করলে, ধরো তুমি একটা পাখা ইলেকট্রিক পাখার দিকে খেয়াল করে দেখো, যখন সুইচ অন করা নেই অফ করা আছে তখন কিন্তু তিনটা পাখা শনাক্ত করা যায় সহজে। কিন্তু যখনই তুমি সুইচ অন করবে তখন কিন্তু ওর নির্দিষ্ট পাখার নির্দিষ্ট ভাবে বোঝা যায় না, শনাক্ত করা যায় না। অর্থাৎ দ্রুত গতিশীল কোনো বস্তুর অবস্থান সহজে শনাক্ত করা যায় না। তেমনি ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন কিন্তু তাকে এরকম মেগাকার মেগাচ্ছন্ন আকার দেখায় স্বাভাবিক। দেখো এরকম পরমাণুতে এরকম ইলেকট্রন গুলো এরকম ঢেউয়ের মতো ঘুরতে থাকে। যেহেতু আমাদের সময় কম তারপরেও আমি দ্রুত বলতেছি যেহেতু আমাদের মনে হয় বেশি সময় না। আবার রেডমি নামে কে প্রবেশ করেছো, রেডমি নামে তো কোনো ছাত্র আমাদের নেই, তারপরেও দেখতেছি ঢুকিছে, আচ্ছা সমস্যা নাই। অরবিটাল সহ নিউক্লিয়াসের চতুর্দিকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিন্যস্ত থাকে। বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন, যেমন এস অরবিটালের আকার গোলাকার, পি অরবিটালের আকার ডাম্বেল আকার আকৃতির, ডি অরবিটাল হলো ডাবল ডাম্বেল আকৃতি, আর এফ অরবিটাল আর একটু জটিল প্রকৃতির। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 1 2 3 4 হলে অরবিটাল সমূহকে এসপিডি ডি এফ, এফ এর পরে দেখো জিউ ব্যবহার করা হয়, জি দ্বারা চিহ্নিত করা হয়। প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত
ঊর্ধ্বমুখী নিম্নমুখী অর্থাৎ তীর চিহ্ন দ্বারা দেখানো হয়। যেমন ধরো ইলেকট্রন আমরা এরকম 1s, এখানে দেখো দুটো তীর চিহ্ন দিয়ে আমি দেখাইছি। প্রত্যেক এস এ যেহেতু একটা অরবিটাল দুটো ইলেকট্রন থাকে, 2s এও দুটো ইলেকট্রন। এমনি ভাবে পি কে নাম দেওয়া হয় এভাবে এক্স ওয়াই জেড, 2px 2py 2pz, মোট 6টা ইলেকট্রন এখানে আছে। 3s এ 2টা, কিন্তু 3p তেও এরকম 6টা। 3d তে যে ডি অরবিটাল আসছে, এখানে দেখো ডি এর নাম হলো dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। এখানে এবং পরের অরবিটাল হলো 4s এ যায় ইলেকট্রন, সে সবই এরকম বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন প্রত্যেক অরবিটাল থাকে, অর্থাৎ একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে অপরটি বিপরীত দিকে ঘোরে, সেটা দেখাচ্ছে। আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা সেই চিত্র দেখাবো যদি আমরা সময় পাই। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা এইভাবে না দেখে আমরা স্বাভাবিকভাবে কিভাবে দেখাই আবাহনী নীতি অনুসারে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 এভাবে আমরা দেখায় থাকি। মেহরাব এবার আসছে। আচ্ছা, তুমি স্ক্রিন ইয়ে দিয়ে আবার আমরা এটা ইউটিউব চ্যানেলে দেবো, ইমরান স্যারের রসায়ন ক্লাস এবং আলিয়া মাদ্রাসার ইউটিউব ক্লাস, এইখানে তুমি এই ক্লাস খুঁজে পাবে তোমরা। এবার দেখো আসলে পরমাণুতে বিভিন্ন অরবিটাল ইলেকট্রন কিন্তু এইভাবে যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু এইভাবে দেখা যায়। যদি ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাই তাহলে এইভাবে দেখা যায়, আরো একেবারে মেঘের মতোই দেখা যায়, কিন্তু এটা স্বাভাবিক একটা সরল চিত্র দেখাইছে। এ দেখো আরো একটা, যে বাম পাশে এই চিত্রটা এবং ডান পাশে এই যদি পরমাণুতে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে তখন কিন্তু এভাবে এরকম মেঘের মতো দেখা যাচ্ছে, যে সঠিকভাবে সঠিক জায়গা মানে কোনো পক্ষপাত সঠিকভাবে দেখা যাচ্ছে না, যেমন ওই ফ্যান ইলেকট্রিক ফ্যান ঘূর্ণনের মতো যেমন দেখা যায় না, এইরকম অরবিটাল ইলেকট্রন গুলো এই পথ দিয়ে এরকম ঘোরে। এবারে দেখো আমি এই পি অরবিটাল যে কিভাবে পরমাণুর ভিতরে থাকে একত্রে, দেখো px py pz এরকম পি অরবিটাল গুলো এরকম থাকে, যার পাশাপাশি দুটো চিত্র দেখাইছি এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর এরকম অরবিটাল গুলো থাকে। যেহেতু পি তে আমরা জানি 3টা অরবিটাল। দেখো এই এ আগেও একদিন দেখাইছিলাম আমি ওই ইসের সময় কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময়, সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময়, এই এস এর আকার দেখো এরকম গোলাকার, পির আকার হলো ডাম্বেল আকার, পির আকার ডাম্বেল আকার, এবং ডির আকার এরকম ডাবল ডাম্বেল আকার, এবং এফ এর আকার এরকম 6-7 লোব বিশিষ্ট। দেখো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এরকম একটু জটিল প্রকৃতির। এই এফ এর আবার 7টা অরবিটাল আছে, 7টা অরবিটালের 7টা নাম। দেখো এফ জেড কিউব, এফ এক্স স্কোয়ার, এফ ওয়াই জেড স্কোয়ার, পাশাপাশি এই যে ছবি চিত্র দেওয়া আছে তাদের। তারপরে এফ এক্স ওয়াই জেড, এফ জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এবং এফ ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। এরকম 7টা অরবিটালের এফ এর 7টা অরবিটালের 7টা নাম এভাবে নামকরণ করা হয়েছে। এইগুলো তোমরা বারবার এই ইউটিউবে ছাড়া হবে যখন বারবার এগুলো দেখে নিবে এবং ই করবে। আর তোমার আমার ইমরান স্যারের যে রসায়ন ক্লাস ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যে কোনো ক্লাস আসলে তুমি দেখতে পারবে সহজেই। আচ্ছা, এরপরে দেখো ডি অরবিটালের আকার এরকম একসাথে যদি হয়, 5টা অরবিটাল আমরা দেখা বলেছি যে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, তারপরে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডি জেড স্কয়ার, এই যে 5টা অরবিটাল ডান পাশে দেখাইছি, ওদেরকে একত্রে করে আনলে একত্রে থাকে যখন, তখন তাদের চেহারা এরকম দেখা যায়, তাদের চিত্রটা এমন ভাবে আসে। এরপরে দেখো এইভাবে এক নজরে এসপিডিএফ অরবিটাল গুলো কিভাবে দেখাইছে। দেখো এই যে প্রথম শেলে যে এস এর আকার অরবিটালটার আকার দেখো কত ক্ষুদ্র, আস্তে আস্তে এন এর মান যখন বৃদ্ধি পাইছে তখন এস অরবিটালের আকৃতিও সাইজ আকারে বড় হয়েছে। এরপরে এমনি পি তে যে যখন পি অরবিটাল এরকম আস্তে আস্তে এই পি অরবিটাল গুলো এরকম শেল ভেদে এরকম তাদের শেপ দেখানো হয়েছে, পি এক্স পি ওয়াই পি জেড 3টে একত্রে। তারপর জেড এর 5টি, এই যে 5টি অরবিটাল দেখো অরবিটাল শক্তি স্তর ভেদে একত্রে। হ্যাঁ দেখো 1 এ কিন্তু শুধুমাত্র এস আছে, যখন এন 2 তখন শুধু 2s আছে এবং
1s আছে এবং 2 তে কিন্তু 2s ও আছে এবং 2p আছে। হ্যাঁ, 2s এবং 2p আছে। 3 তে যে কিন্তু এই যে d তে পৌঁছেছে, 4 এ যে কিন্তু এই দেখো f অরবিটাল আসছে, f অরবিটালের আকার এবং s p d f অরবিটাল গুলোকে এক নজরে এক ছবিতে আমি দেখাইছি তাদের আকৃতি কেমন সেটা। এরপরে দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষ বরাবর লাটিমের মতো ঘূর্ণন বা স্পিন গতি আছে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো সবসময় ঘোরে তখন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথেই ঘোরে, এটা আমরা দেখেছি এবং ওই রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলে দেখেছি। কিন্তু ইলেকট্রন গুলো নিজের অক্ষ বরাবরও ঘুরতে ঘুরতে ঘোরে, অর্থাৎ কক্ষপথে ঘোরে আবার নিজের অক্ষে লাটিমের মতো অক্ষ বরাবর ঘুরতে থাকে। এটা আবিষ্কার করেছে, দেখো এটার আবিষ্কারক হলো দেখো নিজ অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করে। ঘূর্ণন ও স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাকে স্পিন বা ঘূর্ণন সংখ্যা বলে, যাকে এস বা এমএস দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণনের জন্য দুই ধরনের মান থাকে, একটি ঘড়ির কাঁটার আবর্তনের দিকে, অন্যটি ঘড়ির কাঁটার আবর্তনের বিপরীত দিকে। এস এর মান প্লাস মাইনাস হাফ দিয়ে প্রকাশ করা হয়। ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনকে প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনকে তুমি মাইনাস হাফ দ্বারা প্রকাশ করতে পারো। মুখী বুঝাতে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী অর্ধস্থির তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো পরমাণু চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য ইলেকট্রন স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। বিজ্ঞানী উলেনবেক ও গোল্ড স্মিথ স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন। স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃত দিক নির্দেশ করে। অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করে, যে লাটিমের মতো আর কি। এখানে দেখো এই আমি একটা চিত্রে দেখাইছি, দেখো ইলেকট্রন এই যে ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরে ওকে আমরা প্লাস হাফ দ্বারা প্রকাশ করি, এবং ইলেকট্রন যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তখন তাকে আমরা মাইনাস হাফ দ্বারা প্রকাশ করি। যেহেতু প্রতিটি অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, দেখো ডান পাশে আমি তিনটা পি অরবিটাল তিনটে ইলেকট্রন এরকম দেখাতে হয়। এই বক্সের মতো যদি দেখাই আমরা তাহলে এরকম যে একটা ঊর্ধ্বমুখী একটা নিম্নমুখী তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখানে ফুল তীর চিহ্ন, কিন্তু যখন তোমরা ক্লাসে খাতায় দেখাবে তখন কিন্তু অর্ধ তীর চিহ্ন দিয়ে দেখাবে। দেখো যে ঊর্ধ্বমুখী তীর চিহ্ন সেটা প্লাস হাফ আর নিম্নমুখী তীর চিহ্ন সেটা মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখো এই আবারও সেই এস অরবিটাল গোলাকৃতি, পি অরবিটাল হলো ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতি এবং এফ অরবিটাল এরকম একটু জটিল প্রকৃতির, ওটাও ডাম্বেলের মতোই, কিন্তু দেখো সেটার লোব অর্থাৎ এই যে চারিপাশে যে পাতার মতো তা 5-6টা মোট 7টা আছে, এরকম আলাদাভাবে একটু দেখাইছি। আবার ডান পাশে ওই একইভাবে পি অরবিটাল ডি অরবিটাল দেখাইছি চিত্রে তোমার বোঝার সুবিধার্থে। এবার দেখো যে আমরা এইখানে আর একটা জিনিস দেখাচ্ছি, এক নজরে আমরা কিভাবে এন এর মান যখন 1 তখন এল এর মান 0, এম এর মান তখন 0 এবং তার মানে একটা অরবিটাল এবং প্লাস হাফ মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। সেদিনকে ওই যে প্রশ্ন করেছিল হাসিব, সেই প্রশ্নের উত্তর দেখো এখানে ইলেকট্রন প্রথম শেলে কিন্তু 2টা, দ্বিতীয় শেলে এরকম অরবিটাল 1s আছে এবং 2p আছে, 1s আছে 2s আছে 2p আছে দ্বিতীয় শেলে। সেখানে কিন্তু এই যে মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু দ্বিতীয় শেলে 8টা, তারপরে তৃতীয় শেলে কিন্তু এই সেক্ষেত্রে দেখো মোট 9টা। এখানে একটা এই 3টে 4টা আর এই 5টা মোট 9টা অরবিটাল, না দেখুন 18টা ইলেকট্রন। এখানে কিন্তু দেখো মোট 16টা অরবিটাল আছে। এই এন এর মান যখন 4 তখন কিন্তু দেখো মোট 16টা অরবিটাল আছে। এখানেও কিন্তু 32টা ইলেকট্রন থাকে, এবং দেখলাম যে পঞ্চম শেলে কিন্তু 50টা ইলেকট্রন, সেখানে কিন্তু 25টা অরবিটাল আছে এবং 50টা ইলেকট্রন থাকে। সেটা আমি আরো একটা চিত্র দেখাচ্ছি, দেখো এখানে দেখো পঞ্চম শেলে কিন্তু 50টা ইলেকট্রন আইছে
পঞ্চম শেলে। এখানেও কিন্তু এই যে 5s 5p 5d 5a 5g অরবিটাল এখানে ব্যবহার করেছে পঞ্চম শেলে। আচ্ছা, তারপরে দেখো যে সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য একটু সংক্ষেপে দেখো, যে আগে একদিন যেহেতু সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম, তার দ্বারা আমরা কি তাৎপর্য বের করলাম। দেখো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন আকৃতির, গোলাকার না ডাম্বেল আকার না ডাবল ডাম্বেল আকার, এইটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। যেমন এল এর মান যদি শূন্য হয় তাহলে এস উপশক্তি স্তর যা গোলাকৃতি, এল এর মান যখন 1 হয় তখন পি উপশক্তি স্তর যা ডাম্বেল আকৃতি, এল এর মান 2 যখন তখন ডি উপশক্তি স্তর যা ডাবল ডাম্বেল আকৃতি। তারপরে 2 হলো একটি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে তা আমরা 2 × 2l+1 দ্বারা বের করতে পারি। এখানে দেখো আমরা এস এর মান যখন এল এর মান শূন্য হয় এস উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন, একইভাবে এল এর মান 1 হলে পি শক্তি স্তরে 6টি ইলেকট্রন। আমি কিন্তু ওর ভিতরে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি খুব দ্রুত বলতেছি, তোমরা স্ক্রিনে আমি মুখে বলতেছি, স্ক্রিন দেখে খেয়াল করো যে মানগুলো ওইভাবে বের করে ইলেকট্রন সংখ্যা বের করা হয়েছে 2 + 2 l+1 নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী। তাহলে এল = 2 = ডি উপশক্তি স্তরে এভাবে মান বসালে 10টি ইলেকট্রন থাকে। 3 হলে এল এর মান 3 হলে সেটা উপশক্তি স্তর এফ এ বোঝানো হয়, সেটা সেখানে দেখো 14টি ইলেকট্রন থাকে এফ এ। তাহলে আমরা এস এর দুটো, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টি ইলেকট্রন দেখতে পেলাম। এটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বের করা যায়। অরবিটাল সমূহের শক্তির মান ছোট বড় কিনা তা নির্ণয় করা যায় এক্ষেত্রে n+l এর মান অনুসারে। তা তোমরা দাখিলে দেখেছো ইতিমধ্যে যে 3d 4s এর মধ্যে 3d এর মান হলো তোমার 5 এবং 4s এর মান 4। এক্ষেত্রে 4s নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে অরবিটালের অস্তিত্ব n ও l এর মানের দ্বারাই আসলে তাহলে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো 1p অরবিটাল কিন্তু অসম্ভব, 1s আছে কিন্তু 1p নেই। কেন নেই দেখো সমাধান, আমরা কিভাবে এটার সমাধান করবে দেখো। আমরা জানি এই প্রশ্নটা আসে, প্রায় এই ধরনের প্রশ্ন আসে। আমি একটা প্রশ্নের উদাহরণ দিয়ে দেখাইছি যে 1p অরবিটাল কেন অসম্ভব। আমরা জানি উত্তরটা এইভাবে লিখবে, দেখো আমরা জানি n এর মান 1 হলে l এর মানই 0, অর্থাৎ উপশক্তি স্তরে শুধুমাত্র একটি, সেক্ষেত্রে 1s যদি হয় তাহলে কিন্তু 1p হতে গেলে l এর মান 1 হতে হবে এখানে। অথচ n এর মান n = 1 এর জন্য l এর মান 1 হওয়া সম্ভব হচ্ছে না, কারণ n এর মান শুধুমাত্র 1 হলে l এর মান হয় 0, l এর মান হয় 0। সেক্ষেত্রে l এর মান n এর মান 1 হলে l এর মান 1 হওয়া সম্ভব না, l এর মান 0 হওয়া সম্ভব। কাজেই আমরা 1p n এর মান 1 হলে যেহেতু l এর মান 0 সেক্ষেত্রে 1s পাচ্ছি কিন্তু 1p পাচ্ছি না, কাজেই আমরা বলতে পারি 1p অরবিটাল অসম্ভব। এমনি ভাবে তোমাকে যদি প্রশ্ন করা হয় 2d 3f অরবিটাল অসম্ভব কেন ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তুমি এভাবেই ওই এই যে আমি 1p অরবিটাল সম্ভব নয় কেন এইটা তো প্রায় 1 মিনিটও সময় নেয়। আচ্ছা 1p অরবিটাল অসম্ভব, আবার একবার বলেন স্যার। আচ্ছা 1p অরবিটাল অসম্ভব কেন যদি প্রশ্ন আসে তাহলে তোমার অ্যান্সারটা এভাবে দেবা যে n এর মান 1 হলে l এর মান 0, অর্থাৎ উপশক্তি স্তর শুধুমাত্র একটি, সেটা হলো 1s, কিন্তু 1p l এর মান 1 এর জন্য 1p হচ্ছে সম্ভব না, অর্থাৎ l এর মান 1 হতে গেলে l এর মান 1 হতে হবে যদি 1p হতে হয়। তাহলে যেহেতু n এর মান 1 = 1p সম্ভব হচ্ছে না, কাজেই আমরা n এর মান 1 এর জন্য l এর মান 1 হওয়া সম্ভব নয়, তাই 1p অরবিটাল অসম্ভব। এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। এখন যদি তুমি আরো একবার কয়েকবার দেখবে, এটা দেখবে যে তোমার নখদর্পণে আসতেছে। এরপরে এমনি ভাবে 2d 3f অরবিটাল অসম্ভব এরকম যদি প্রশ্ন করা হয় কেন অসম্ভব, তা তুমি এই প্রশ্ন দিয়েই ব্যাখ্যা করতে পারবে। তো শেষ করে দিচ্ছেন না? দেখো মূল্যায়নের জন্য আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই অরবিটাল বলতে কি বুঝো,
তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তারপর এম ও এল এর মান কিভাবে নির্ণয় করা যায়, এসপি ডিএফ উপস্তরের আকৃতি কেমন, হ্যাঁ বলো। 1p 2d 3f সম্ভব নয় কেন, চারটি কোয়ান্টাম সংখ্যার মূল কাজ কি, সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি। এই প্রশ্নগুলো তুমি আজকের পর্যন্ত আমরা কোয়ান্টাম সংখ্যা যা পড়লাম এই প্রশ্নগুলো তুমি সমাধান করে আমাকে আমাকে দেখাবে। একটা প্রশ্ন ছিল স্যার। তুলবা? হ্যাঁ বলো বলো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো, শুনতেছি। স্যার ওই যে স্যার অরবিটালে আর অরবিটে হ্যাঁ স্যার অরবিটাল আর অরবিটে ইলেকট্রন প্রবেশ কিভাবে করে? দুই অরবিটাল অরবিটালে ইলেকট্রন মানে অরবিটাল অরবিটাল এইখানে ইলেকট্রন কি আলাদা আলাদা ভাবে প্রবেশ করে নাকি না না একই না, ভাবে প্রবেশ করে? অরবিটালে তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সবসময় ইলেকট্রন ঘোরে। এই অরবিট গুলোতে এখন তুমি তো ওই শেষে প্রথম দিকে ছিলে, আর অরবিটাল কাকে বলে বললাম, অরবিটে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি তাকেই বলে অরবিটাল। কাজেই অরবিটটাকে ভাগ করে অরবিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম অরবিটালে অরবিটাল সংখ্যা কয়টা, আমরা এন এর মান 1 পেলাম যখন, তখন অরবিটাল সংখ্যা একটা পাইছি, এস অরবিটাল, যেটা এস উপশক্তি স্তর। এই এস উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা হলো হ্যাঁ 0, তাহলে অরবিটাল সংখ্যা হলো একটা। কাজে ওই একটা অরবিটালে, অর্থাৎ ওই অরবিটালে ওই অরবিটে অরবিটাল হলো একটা, আর সেখানে ইলেকট্রন কয়টা, এস অরবিটালে এস উপশক্তি দুইটা, এই দুইটা ইলেকট্রন ওই একটা অরবিটালে থাকবে, যেটা এস উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো একটি, যেখানে ইলেকট্রন থাকবে দুটো, প্রতিটি অরবিটাল বলতেছিলাম কি স্যার, বলো। স্যার বলতেছিলাম যে 2 8 18 নাকি 2 8 8 এটা কি অরবিটাল না অরবিটালের ভিন্ন নাকি? না না, এগুলো ওইটা একটু কনফিউশন। 2 8 18 32 50, সেটা হলো অরবিটে ইলেকট্রনের সংখ্যা। আর ওই যে 2 8 18 এটা হলো যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব সেই সময় 2 8 8 18 পাবো, কারণ এটা হলো পরমাণু ভেদে, পরমাণু ভেদে ওই 2 8 8 18 পাবো ইলেকট্রন বিন্যাসের সময়। কিন্তু আমার ওই যেখানে 2 8 8 8 বলতেছি আমরা, তুমি বলতেছো তাই না, সেখানে 2 পরে 8টা ইলেকট্রন, কিন্তু ওইখানে 8 থেকে মোট 2 8 দ্বিতীয় সালে 8 তৃতীয় সালে 18টা, এই সেখানে 8টা না, মোট আরো 10টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে যখন 1s 2s যাব তখন কিন্তু কয়টা, 2 8 তাই না, যখন 11তে যাব তখন কত ইলেকট্রন বলবো কয়টা, 2 8 আর 1 তাই না। তেমনি ভাবে এটা এই 8 কয়টা পর্যন্ত যেতে পারবো, 8 কোনটা কোন পরমাণু পর্যন্ত যেতে পারবো, আর্গন পর্যন্ত, আর্গন পর্যন্ত না। হ্যাঁ, যখন আর্গন পর্যন্ত যাব তখন আবার শর্ত আছে কি, যে 3D তে, এবার কিন্তু 3D তে না, 4s ইলেকট্রন যাবে। কোনটা, কোন ইলেকট্রন, কোন পরমাণু থেকে, সেটা পটাশিয়াম থেকে তাই না, পটাশিয়াম থেকে 19তম ইলেকট্রন কিন্তু 4s এ চলে গেল। সেক্ষেত্রে কিন্তু আমি 2 8 8 আর 1 বলতেছি, ওইখানে কিন্তু ওই আমি আর 9 বানা নিচ্ছি না, কিন্তু কখন বানাচ্ছি আমরা, ওই যে 2 8 8 তারপর 1। আমি এখানে সময় দেখে 5 মিনিট আছে, আমি তোমাকে ইসি স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি কালকে এর উপরে একটা ডকুমেন্ট তৈরি করে বুঝাইলে ভালো হতো স্যার, মুখে মুখে হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে কালকে না। তোমরা ক্লাসে সবাই এই করো, আমি এই ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কালকে একদম ক্লিয়ার, তোমার এই ধারণাটা ক্লিয়ার করে দেখাবো ইনশাআল্লাহ কালকে। হ্যাঁ, তোমরা টাইমলি এই যে ক্লাস আজকে, কবে কবে স্যার? হ্যাঁ কালকে আবার ক্লাস আছে তো 10:30টায়, আগামীকাল 10:30টায় ক্লাস আচ্ছা আছে। স্যার ঠিক আছে। সেই 10:30টার ক্লাসে তোমরা টাইমলি অ্যাটেন্ড করো, তাহলে আমি পুরোটা বোঝাতে সুবিধা হবে, নাহলে তো ওই সময় চলে গেলে তো আমার হাতে আর সময়ই নাই প্রায় বললে চলে। এই এই জন্য যাক, তারপর আমি যে সময় আছে আমি কিছুটা বলি তোমাকে, শোনো। তাহলে 2 8 8, তাহলে পটাশিয়ামের পরে পরে ইলেকট্রন যদি আমরা ক্যালসিয়ামে যাই, তাহলে কিন্তু 2 8 8 তারপরে 2 দেব তাই না। তারপরে কিন্তু এরপরে 2, এবার ক্যালসিয়ামের পরে কি স্ক্যান্ডিয়াম,
তাই না? স্ক্যান্ডিয়াম। ক্যালসিয়ামের পরে কি স্ক্যান্ডিয়াম 21টা ইলেকট্রন, সেখান থেকে কিন্তু 2 8 9 তারপর 2 দেব। এমনি ভাবে জিঙ্ক পর্যন্ত যখন জি যাবো স্যার। তখন বুঝতে পারছো, তখন কিন্তু জিঙ্ক পর্যন্ত যাবো তখন কিন্তু 2 8 এরপর 18 তারপরে 18 2 8 8 18 তারপর 2 2 8 8 18 জি তারপরে কিন্তু 2, এই হলো 30টা ইলেকট্রন হয়ে যাচ্ছে জি কিন্তু। খেয়াল করেছো কি? স্যার। হ্যাঁ, এভাবে কিন্তু সেই তোমার 2 8 8 আসে। এটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এভাবে তোমাদের দেখাতে হয় ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। কিন্তু যখন অরবিটে ইলেকট্রন দেয় n এর মান 1 2 3 4, তাহলে n এর মান 1 যখন তখন ইলেকট্রন দুটো, আর দ্বিতীয় শেলে থাকবে 8টা, তৃতীয় শেলে থাকবে কয়টা? তৃতীয় শেলে কয়টা থাকবে? 18টা। 18টা। তারপরে চতুর্থ সালে 32টা। আজকে দেখলাম অর্থাৎ পঞ্চম সালে পাবো 50টা। এভাবে ইলেকট্রন যাবে। দাদা কালকে ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো, কালকে আমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। ঠিক আছে। এই যে দেখো কয়েকটা প্রশ্ন দিছি, এগুলো প্রশ্নগুলো খেয়াল করো। আর তোমার ওই ইমরান স্যারের রসায়ন ক্লাস অথবা আলিয়া মাদ্রাসার যে ইউটিউব চ্যানেল, এখানে গেলে তোমরা পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।